আরশোলা নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? একদম। দেখলেই হয় ঝাঁটা নয়তো স্প্রে নিয়ে দৌড়। ঠিক। আমাদের কাছে তো পরিচয়টা একটাই, একটা নোংরা বিরক্তিকর পোকা, রোগ ছড়ায়, মানে সব মিলিয়ে এক অবাঞ্ছিত অতিথি। হুম। কিন্তু আজ আমরা ঠিক এর উল্টো দিকটা দেখব, মানে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যদি এই প্রাণীটা, এই আরশোলা পৃথিবী থেকে পুরোপুরি উধাও হয়ে যায় তাহলে কি হবে? এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, কারণ এখানেই সাধারণ ধারণা আর বিজ্ঞানের মধ্যে একটা বড়সড় ফারাক তৈরি হয়। হ্যাঁ, আমাদের হাতে থাকা বিভিন্ন সোর্স তো বলছে যে ফলটা হতে পারে কল্পনার চেয়েও অনেক বেশি ভয়াবহ। ভয়াবহ তো বটেই। আমরা যাকে উপদ্রব বলে ভাবছি, প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস বা পিএনএএস এর মতো জার্নাল বলছে তাকে ছাড়া পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এক নীরব ধসের মুখে পড়বে। তাহলে আজকের আলোচনায় আমাদের কাজ হবে সেই দিকগুলোই খুঁজে বের করা। মানে এই প্রাণীটা পর্দার আড়ালে থেকে ঠিক কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। একদম। চলুন সেই অদৃশ্য ভূমিকাগুলোই আজ খুঁজে বের করা যাক। আচ্ছা, আমি যখন এই বিষয়টা নিয়ে একটু ঘাঁটছিলাম, একটা তথ্য দেখে আমি নিজেই বেশ অবাক হয়ে গেছি। আমরা বাড়িতে যে আরশোলা দেখি, মানে যেগুলোকে নিয়ে আমাদের এত বিরক্তি, হ্যাঁ, সেগুলো নাকি পৃথিবীর মোট আরশোলা প্রজাতির মাত্র 1%-এরও কম। ঠিক তাই। হয়তো 0.5% বা তারও কম। পৃথিবীতে প্রায় 4,600-রও বেশি প্রজাতির আরশোলা আছে। মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। তাহলে বাকি 99% আরশোলা ওরা কোথায় থাকে? ওরা কি করে? ঠিক এইখানেই আমাদের ধারণার আসল ভুলটা। ওদের জগৎটা আমাদের রান্নাঘর বা বাথরুম নয়। তাহলে ওই 99%-এর বাস হল গভীর জঙ্গলে, স্যাঁতস্যাঁতে গুহায়, পর্বতের খাঁজে, এমনকি তপ্ত মরুভূমির বালির নিচে। ওরা আসলে প্রকৃতির এক প্রাচীন নাগরিক। প্রাচীন নাগরিক মানে কতটা প্রাচীন? ডাইনোসরেরও প্রায় 20 কোটি বছর আগে থেকে। মানে প্রায় 30 কোটি বছর ধরে ওরা এই পৃথিবীতে টিকে আছে। আর এই লম্বা সময়ে ওরা নিজেদেরকে প্রকৃতির এক অপরিহার্য কর্মী হিসাবে প্রতিষ্ঠা করেছে। কিরকম কর্মী? ওদেরকে বলা যেতে পারে পৃথিবীর প্রাচীনতম ডিকম্পোজার বা বিয়োজক। সহজ বাংলায় বললে প্রকৃতির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বিশ্বস্ত কর্মী। প্রকৃতির বর্জ্য ব্যবস্থাপনা কর্মী। বাহ, দারুণ তো উপমাটা। আমাদের সোর্সগুলোতেও তো এদেরকে সাইলেন্ট ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বা জঙ্গলের অদৃশ্য কৃষক, এর মতো বেশ কিছু গালভরা নাম দেওয়া হয়েছে। ঠিক, অদৃশ্য কৃষক। তো এই কাজটা আসলে কি? মানে ওরা ঠিক কি করে যে ওদেরকে এত বড় একটা একটা উপাধি দেওয়া হচ্ছে? ওদের প্রধান কাজ হল প্রকৃতির আবর্জনা পরিষ্কার করে তাকে সম্পদে পরিণত করা। ভাবুন তো, একটা বিশাল জঙ্গলে প্রতিদিন কত শত টন পাতা ঝরে পড়ছে, গাছের ডাল ভাঙছে, কত প্রাণী মারা যাচ্ছে। হ্যাঁ, তা তো বটে। এই বিপুল পরিমাণ জৈব আবর্জনা যদি জমতেই থাকতো তাহলে কি হতো? সর্বনাশ, পৃথিবীটা তো একটা বিশাল ডাস্টবিন হয়ে যেত, মানে পচা গলা জিনিসের পাহাড় তৈরি হতো। ঠিক তাই। এখানে আরশোলার আসল ভূমিকা। ওরা এইসব পচা পাতা, মরা গাছের গুঁড়ি, শুকনো কাঠ এইসব খায়। আচ্ছা। খাওয়ার পর ওদের শরীর এই জটিল জৈব পদার্থগুলোকে ভেঙে একদম সরল কণায় পরিণত করে। ওদের শরীরে এমন কিছু বিশেষ এনজাইম থাকে যা সেলুলোজের মতো শক্ত জিনিসও হজম করে ফেলতে পারে। সেলুলোজ তো গাছের মূল উপাদান, তাই না? একদম। যা অন্য অনেক প্রাণীর পক্ষেই হজম করা সম্ভব নয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ওরা কোটি কোটি বছর ধরে পৃথিবীকে জৈব আবর্জনার পাহাড়ে পরিণত হওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। তার মানে এটা শুধু আবর্জনা পরিষ্কার করা নয়, এই ভেঙে ফেলার প্রক্রিয়াটার কি আরও কোনো লাভ আছে? অবশ্যই, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আবর্জনা ভাঙার পর যে বর্জ্যটা ওরা ত্যাগ করে সেটা পুষ্টিগুণে ভরপুর। ও আচ্ছা। ওই বর্জ্য মাটির সাথে মিশে গিয়ে মাটিকে উর্বর করে তোলে। এটা অনেকটা প্রাকৃতিক সার তৈরির মতো। ওরা মাটিকে সেই সব জরুরি পুষ্টি ফিরিয়ে দেয় যা নতুন গাছপালা জন্মানোর জন্য অপরিহার্য। কারণেই ওদেরকে জঙ্গলের অদৃশ্য কৃষক বলা হয়। ঠিক তাই। ওরা নীরবে মাটির তলায় চাষের কাজটা করে যায়। তার মানে ওদের কাছে এমন কোনো গোপন অস্ত্র আছে যা এই কাজটা করতে সাহায্য করে? আমি একটা গবেষণাপত্রে দেখছিলাম যে আরশোলার শরীরে নাকি ব্ল্যাটোব্যাকটেরিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। একদম ঠিক জায়গায় ধরেছেন। বলা হচ্ছে এটাই নাকি এই পুরো প্রক্রিয়ার আসল নায়ক। একটা ব্যাকটেরিয়া কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এই ব্ল্যাটোব্যাকটেরিয়াম হল প্রকৃতির এক জীবন্ত সার কারখানা, যা আরশোলার শরীরের ভেতরেই বাস করে। এর প্রধান কাজ হল নাইট্রোজেন চক্রকে সচল রাখা। নাইট্রোজেন চক্র। হ্যাঁ,
আমরা তো জানি গাছের বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন সবচেয়ে জরুরি উপাদানগুলোর একটা। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে বাতাসে প্রায় ৭৮% নাইট্রোজেন থাকলেও গাছপালা কিন্তু সেটা সরাসরি নিতে পারে না। ঠিক যেমন আমাদের চারপাশে জলীয় বাষ্প থাকলেও আমরা সেটা পান করতে পারি না, আমাদের তরল জলই লাগে। চমৎকার উদাহরণ। ঠিক তাই। এই ব্যাকটেরিয়াটা বাতাসের ওই অকেজু নাইট্রোজেনকে গ্রহণ করে, তারপর নিজের শরীরের ভেতরে কিছু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে অ্যামোনিয়া, নাইট্রাইট ও নাইট্রেটের মতো ব্যবহারযোগ্য পুষ্টিতে পরিণত করে। মানে গাছ যেটাকে সার হিসেবে গ্রহণ করতে পারে সেই রূপে। একদম। আরশোলা যখন বর্জ্য ত্যাগ করে তখন এই রূপান্তরিত নাইট্রোজেন মাটিতে মিশে যায়, আর গাছপালা তখন সেই তরল সারের মতো নাইট্রোজেন সহজেই শোষণ করতে পারে। তাই আরশোলা না থাকলে এই প্রাকৃতিক সার তৈরির প্রক্রিয়াটাই মুখ থুবড়ে পড়বে। অবিশ্বাস্য। তার মানে আরশোলা বিলুপ্ত হলে শুধু কয়েকটা পোকা কমে যাবে ব্যাপারটা তা নয়, পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। একটা ডমিনো এফেক্টের মতো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। যদি আমরা এই প্রভাবগুলোকে এক এক করে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথম ধাক্কাটা কোথায় লাগবে? নিশ্চয়ই মাটিতে। হ্যাঁ, প্রথম এবং সবচেয়ে মারাত্মক আঘাতটা আসবে সরাসরি মাটির উপর। আরশোলা না থাকলে জঙ্গলের মাটিতে জৈব আবর্জনা পচার গতি প্রায় ৬০ থেকে ৭০% কমে যাবে। ৬০ থেকে ৭০%। এটা তো বিশাল একটা সংখ্যা। তার মানে কি জঙ্গলগুলো ধীরে ধীরে মরা পাতা আর ডালপালার নিচে চাপা পড়ে যাবে? ঠিক তাই। জঙ্গলের মাটি আর শ্বাস নিতে পারবে না। মাটিতে আবর্জনার একটা পুরু স্তর তৈরি হবে, যা জল আর বাতাসকে মাটির গভীরে যেতে বাধা দেবে। এর ফলে কি হবে? এর ফলে মাটিতে থাকা কোটি কোটি উপকারী জীবাণু, মানে মাটির যে মাইক্রোবায়োম আছে, সেটা ধ্বংস হয়ে যাবে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো জরুরি পুষ্টির যোগান বন্ধ হয়ে যাবে। মাটি ধীরে ধীরে উর্বরতা হারিয়ে মৃত মাটি বা ডেড সয়েলে পরিণত হবে। মৃত মাটি? হ্যাঁ, কিছু গবেষণায় দেখা গেছে মরুভূমির মাটি আরও দ্রুত শুকিয়ে যাবে এবং জঙ্গলের নতুন মাটি তৈরি হতে স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ গুণ বেশি সময় লাগবে। মাটির স্বাস্থ্য যদি এভাবে ভেঙে পড়ে, তাহলে তো এর পরের ধাক্কাটা সরাসরি উদ্ভিদ জগতের উপর পড়বে। মানে জঙ্গলগুলোর কি হবে? একদম। দ্বিতীয় প্রভাবটি হল উদ্ভিদ ও জঙ্গলের সংকট। মাটির উর্বরতা কমে গেলে গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবেই থমকে যাবে, বিশেষ করে বাঁশ, ফার্ন, মস এর মতো গাছপালা। যারা মাটির ওপরের স্তরের পুষ্টির ওপর বেশি নির্ভরশীল। ঠিক, তারা সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর চেয়েও ভয়ের বিষয় হল জঙ্গলের স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া ব্যাহত হবে। পুনর্জন্ম প্রক্রিয়া মানে? মানে ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, যেমন দাবানল বা বড় কোনো ঝড়। এরপরে একটা জঙ্গলের নিজেকে সারিয়ে তুলে আবার আগের অবস্থায় ফিরে আসার যে ক্ষমতা। ও আচ্ছা, সেই ক্ষমতাটা। হ্যাঁ, স্বাস্থ্যকর মাটি ছাড়া এই প্রক্রিয়া প্রায় অসম্ভব। ফলে জঙ্গলগুলো দুর্বল হয়ে পড়বে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে। সামান্য আঘাতেই পুরো জঙ্গল রোগাক্রান্ত হয়ে পড়তে পারে। মাটি গেল, জঙ্গল গেল। একটা মৃতপ্রায় জঙ্গলে তো প্রাণীরাও টিকতে পারবে না। বিশেষ করে যারা খাদ্যের জন্য সরাসরি আরশোলার ওপর নির্ভরশীল, তাদের কি হবে? এটাই হলো তৃতীয় এবং সবচেয়ে দৃশ্যমান প্রভাব, খাদ্য শৃঙ্খলের বিপর্যয়। মানে ফুড চেনটা ভেঙে পড়বে। একদম। আরশোলা বহু প্রাণীর খাবারের তালিকার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যেমন ধরুন টিকটিকি, ব্যাঙ, অনেক প্রজাতির মাকড়সা, কাঠঠোকার মতো পাখি। ইঁদুর জাতীয় প্রাণীও তো খায়, তাই না? হ্যাঁ, রোডেন্ট, এমনকি হেজহগের মতো প্রাণীরাও নিয়মিত আরশোলা খায়। কিছু কিছু প্রাণীর খাদ্যের প্রায় ৩০ থেকে ৬০% আসে আরশোলা থেকে। তার মানে তাদের মেনু থেকে অর্ধেকের বেশি খাবার হঠাৎ গায়েব হয়ে যাবে? ঠিক তাই। খাদ্যের এত বড় একটা উৎস যদি রাতারাতি উধাও হয়ে যায়, তাহলে ওই প্রজাতিগুলো মারাত্মক খাদ্য সংকটে পড়বে। বিজ্ঞানীরা একে বলেন পপুলেশন কোল্যাপস। পপুলেশন কোল্যাপস। অর্থাৎ তাদের সংখ্যা হু হু করে কমতে শুরু করবে, প্রজনন বন্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে এবং অন্য শিকারী প্রাণীর সহজ শিকারে পরিণত হবে। এর ফলে কিছু প্রজাতি হয়তো পৃথিবী থেকেই চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। এটা তো একটা ভয়ঙ্কর শৃঙ্খল। মাটি থেকে গাছ, গাছ থেকে প্রাণী, সবকিছুই একে অপরের সাথে কিভাবে বাঁধা। কিন্তু এই প্রভাবগুলো তো মূলত জঙ্গল বা বন্য পরিবেশের কথা। আমাদের মতো যারা শহরে থাকি, তাদের জীবনে এর কোনো সরাসরি প্রভাব কি পড়বে? নাকি আমরা মোটামুটি নিরাপদ? না, নিরাপদ কেউই নয়। চতুর্থ প্রভাবটি হল মানুষের জীবনের এর পরোক্ষ কিন্তু সুদূর প্রসারী প্রভাব। কি রকম? প্রথমত,
কৃষিক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হবে। মাটিতে প্রাকৃতিক পুষ্টির যোগান কমে যাওয়ায় ফসল ফলাতে আমাদের অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করতে হবে। যার মানে কৃষির খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে। একদম। আর মাটি ও জলের দূষণ তো চরমে উঠবেই। দীর্ঘমেয়াদে আমাদের কৃষি জমিগুলোও বন্ধা হয়ে যেতে পারে। আর কোনো প্রভাব? দ্বিতীয়ত, রোগের প্রকোপ বৃদ্ধি। জঙ্গলে আবর্জনা যদি ঠিকমতো না পচে, তাহলে সেখানে ক্ষতিকর ছত্রাক, ভাইরাস আর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি হবে। এর ফলে এমন সব নতুন নতুন জঙ্গলজনিত রোগের আবির্ভাব হতে পারে। যা বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ঠিক তাই। আর সবশেষে কার্বন চক্র। জৈব পদার্থ ঠিকমতো না ভাঙলে কার্বন চক্রের ভারসাম্য নষ্ট হবে, যা আঞ্চলিক জলবায়ু পরিবর্তনেও একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তার মানে পরিবেশগত ক্ষতিটা অমঞ্চ বড়। জঙ্গলের স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের খাবারের থালা পর্যন্ত সবকিছুতেই এর আঁচ লাগবে। এর বাইরেও কি আমরা কিছু হারাবো, এমন কিছু যার সম্ভাবনা হয়তো আমরা এখনো পুরোপুরি জানিই না? হ্যাঁ, আরশোলা বিলুপ্ত হলে আমরা শুধু পরিবেশগত ভারসাম্যই হারাবো না, ভবিষ্যতের একটি সম্ভাবনার দরজাও চিরতরে বন্ধ হয়ে যাবে। কিসের সম্ভাবনা? আর সেটা হলো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। চিকিৎসা বিজ্ঞান। আরশোলার সাথে এর কি সম্পর্ক? এটা তো বেশ অবাক করার মতো। বিজ্ঞানীরা সম্প্রতি আরশোলার শরীর থেকে কিছু অত্যন্ত শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড আবিষ্কার করেছেন। অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড মানে? সহজ কথায়, এমন কিছু অণু যা মারাত্মক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে এই পেপটাইডগুলো সুপারবাগ বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুর বিরুদ্ধেও দারুণ কার্যকর। সুপারবাগ মানে তো সেই সব ব্যাকটেরিয়া যাদের ওপর আমাদের কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করে না। একদম। এই সুপারবাগের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। বিজ্ঞানীরা মরিয়া হয়ে নতুন অ্যান্টিবায়োটিকের সন্ধান করছেন। আরশোলা হয়তো সেই সমাধানের একটা চাবিকাঠি হতে পারত। তার মানে ভবিষ্যতের কোনো জীবনদায়ী ওষুধের উৎসও আমরা হারিয়ে ফেলব। কে জানে, হয়তো তাই সেই সম্ভাবনাটাও আরশোলার সঙ্গেই হারিয়ে যাবে। পুরো আলোচনাটা শোনার পর আরশোলার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটাই যেন উল্টোপাল্ট হয়ে যাচ্ছে। যে পোকাটাকে আমরা শুধু ঘৃণা করে এসেছি, তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তো মনে হচ্ছে সে দোষী নয়, বরং প্রকৃতির এক নীরব নায়ক। হুম, ব্যাপারটা অনেকটা সেরকমই। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আরশোলা আসলে প্রকৃতির এক অদৃশ্য মেরুদণ্ড। এর বিলুপ্তি হয়তো একদিনে পৃথিবীকে ধ্বংস করবে না, কিন্তু কিন্তু ধীরে ধীরে একে ভেতর থেকে অসুস্থ, দুর্বল আর পুষ্টিহীন করে ফেলবে। হ্যাঁ, মাটি, জঙ্গল, খাদ্যশৃঙ্খল থেকে শুরু করে আমাদের কৃষি আর স্বাস্থ্য সবকিছুই এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। একদম। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, কেমন? অবশ্যই। আরশোলা প্রকৃতির যে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি কোটি কোটি বছর ধরে বিনামূল্যে এবং নীরবে করে চলেছে, সেই একই কাজ যদি পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে করতে বলা হয়, সেটাও হয়তো অসম্ভব। তা তো বটেই। প্রশ্নটা হলো যে প্রাকৃতিক প্রক্রিয়াটিকে আমরা এত তুচ্ছ বা ঘৃণ্য মনে করি, সেটি যদি হঠাৎ হারিয়ে যায়, তাহলে তা প্রতিস্থাপন করার মতো প্রযুক্তি, অর্থ বা সামর্থ্য কি আমাদের আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি না থাকে, তাহলে প্রকৃতির এই অদৃশ্য কর্মীদের মূল্য আমরা ঠিক কিভাবে নির্ধারণ করব? নাকি তাদের হারিয়ে যাওয়ার পরেই আমরা তাদের আসল মূল্যটা বুঝতে পারব?